আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে অধিক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই অবগত আছো, কারণ থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আসলে আজকের আলোচনা হচ্ছে তোমাদের ইসলামের ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে প্রাক ইসলামিক আরব। তো এইখানে আমরা প্রাক ইসলামিক আরব এই সম্পর্কে, অর্থাৎ এই পুরো চ্যাপ্টারটার যত প্রকার খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা বিশ্বাস রাখেন যে ইনশাল্লাহ এই ভিডিওতে প্রাক ইসলামী আরবের যত খুঁটিনাটি বিষয় আছে সবগুলো ইনশাল্লাহ জানিয়ে দেব। আপনারা যারা পরীক্ষার্থী ব্যাচে রয়েছেন 2025 সালে বা 2026 সালে যারা থাকবেন, ওকে, আজকের এই ভিডিওটি সবার জন্য। ওকে, আপনারা কখনোই মনে করবেন না যে এইটা হচ্ছে 2025-এর জন্য, 2026-এর জন্য বা 2027-এর জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমরা পুরো চ্যাপ্টারের যত খুঁটিনাটি বিষয় আছে সমস্ত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা দেখেন, প্রথম 2 মিনিটে বুঝতে পারবেন যে আসলে আমাদের লেকচারটা কত সুন্দর হবে বা কতটা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা যুক্ত করেছি। ওকে, তো চলেন বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করি। কাজ শুরু করার আগে সর্বপ্রথম বলে নেই যে আসলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন, তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে নতুন ভিডিও পাবলিশ করা মাত্রই আপনারা পেতে পারেন। ওকে, তো আমরা সর্বপ্রথম কোশ্চেন দেখব। ওকে, প্রাক ইসলামী যুগকে আরবরা কী নামে অভিহিত করত? এটা আপনারা অবশ্যই জানেন যে এটাকে কি বলা হয়? আইএমএ জাহিলিয়াত, মানে জাহিলিয়াত বলা হয়। ওকে, আর আপনারা অবশ্যই মনে রাখবেন যে জাহিলিয়াত শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা, মূর্খতা, আর আইয়াম শব্দের অর্থ হচ্ছে যুগ। তাহলে আইয়ামে জাহিলিয়াত শব্দের অর্থ হচ্ছে অন্ধকার যুগ, অশিক্ষিতর যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ ইত্যাদি বিষয়। ওকে, তারপরে দেওয়া আছে জাহিলিয়াত শব্দের অর্থ কি? জাহিলিয়াত শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা। ওকে, অজ্ঞতা মানে হচ্ছে অশিক্ষিত, এইরকম কিছু বোঝায়, কোনো বিষয়ে না জানা। ওকে, কাবা ঘরের প্রথম নির্মাতা কে? আপনারা যারা মুসলমান তারা অবশ্যই তো জানেন যে আসলে কাবা ঘরের নির্মাতা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম, আমাদের জাতির পিতা। অবশ্যই আপনাদের জানা আছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আপনাদের জন্য একটা কুইজের সর্বপ্রথম কোশ্চেন থাকবে যে আমাদের আদি পিতার নাম কি? অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই ভিডিওতে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন দেখব। হেজাজ অঞ্চল কোথায় অবস্থিত? হেজাজ অঞ্চল কোথায় অবস্থিত ভাইয়া? হেজাজ অঞ্চল বর্তমান সৌদি আরবে অবস্থিত হচ্ছে হেজাজ অঞ্চল। ওকে, কাবাঘর কোন শহরে অবস্থিত? কাবাঘর মক্কা শহরে অবস্থিত। কোথায়? মক্কা শহরে। প্রাক ইসলামী আরবদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ধর্ম ছিল হচ্ছে পৌত্তলিকতা। ওকে, তারপরে আমরা দেখব হুনাফা কারা ছিলেন? হুনাফা হচ্ছে এক ঈশ্বরবাদী যারা একজনকে বিশ্বাস করত। আমরা যে কোশ্চেনটা দেখতেছি এইটা হচ্ছে সভ্যতার ভিতরে, যারা মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, সুমেরীয় সভ্যতা দেখেছেন তারা অবশ্যই এইটা জানেন যে আসলে ওখানে দেওয়া আছে ওই মিশরীয় সভ্যতার লোকজনেরা এক ঈশ্বরবাদী কিছু লোকজন ছিল বা জনগণ ছিল, যাদেরকে বলা হয় হুনাফা। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখব। কাবার অভ্যন্তরে কতটি মূর্তি স্থাপিত ছিল বা নির্মিত ছিল বা তৈরি করা ছিল? ওকে, আমরা দেখব এইটার কোশ্চেন হচ্ছে 360টি। কয়টি ভাইয়া? যারা মুসলমান তাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই জেনে রাখেন যে আসলে কাবাঘরের অভ্যন্তরে, অর্থাৎ কাবাঘরের ভিতরে যখন ইসলাম এখনও প্রতিষ্ঠিত হয়নি, তখন আমাদের কাবাঘরের ভিতরে 360টির মতো কী ছিল? মূর্তি, ভাস্কর্য ইত্যাদি তৈরি করা ছিল। আমি অবশ্যই জানি যে আসলে আপনারা যারা ইসলামের ইতিহাস নিয়েছেন তারা অবশ্যই মুসলমান। ওকে, তো ওকে, আমরা দেখব নেক্সট কোশ্চেন। কুরাইশ বংশের আদি পুরুষ কে ছিলেন? এটা হচ্ছে ফিহর। কে ছিলেন? ফিহর ছিলেন। ওকে, কুরাইশরা মূলত কোন কাজ করত? এটা হচ্ছে গ হচ্ছে বাণিজ্য। ওকে, তারা দেশ বিদেশে ঘুরে কাফেলাতে করে বাণিজ্য নিয়ে আসতেন। বাণিজ্য কি? ব্যবসা। বাণিজ্য কি ভাইয়া?
ব্যবসা। তারা কি করতেন? ব্যবসা করতেন। তাদের প্রধান কাজ ছিল ব্যবসা করা। আর একটা এড়ান অবশ্যই শুনে রাখেন যে যারা আবার এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য একটা গিফট রাখছি আমি সর্বশেষ এই ভিডিওটির শেষে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে ইসলামের ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায় যে এমসিকিউ স্লাইডটি পড়াচ্ছি, পুরো এমসিকিউ স্লাইডটি যদি আপনারা পেতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। ভিডিওর কোনো এক সময় আমি বলে দেব যে ইনশাল্লাহ আপনারা এই ভিডিওর স্লাইডটি কোথায় থেকে সংগ্রহ করে আপনার নিজের কাছে রাখতে পারেন। প্রতিবার আমার এই ভিডিও খুঁজতে হবে না। ওকে, আমি এখানে প্রায় ব্যাখ্যা সহ প্রায় ৭৭টা প্লাস বা ৭৭ প্লাস আমি এমসিকিউ সলভ করে দেখাবো। ওকে, নেক্সট কোশ্চেন 11 নম্বর। আরবদের মধ্যে কাব্য চর্চা ছিল। আরবদের মধ্যে কাব্য চর্চা ছিল কি? জনপ্রিয়। কি ছিল? জনপ্রিয়। তাই কিন্তু তারা একটা আয়োজন করত বা একটা মেলার আয়োজন করত। আপনারা অবশ্যই জানেন সেই মেলাটার নাম হচ্ছে উকাজ মেলা। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখব। জাহেলি যুগ সমাজে নারীর অবস্থা ছিল। জাহেলি যুগ, এই আমরা বলতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 100 বছর পূর্বের যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ, অশিক্ষিতর যুগ, তারপর বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, যেখানে নারীরা কি ছিল? নারীরা ছিল হচ্ছে উপেক্ষিত, অসম্মানিত, যাদেরকে কি করা হতো না? সম্মান করা হতো না, অবহেলা করা হতো। ওকে, যাদেরকে আমরা অবশ্যই বিভিন্ন ওয়াজ মাহফিলে বা আমাদের পাঠ্য বইয়েও দেওয়া আছে যে সেই সময় যদি কোনো পরিবারে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করতেন তাহলে সেই মেয়ে সন্তানটাকে কি করা হতো? জিন্দা অর্থাৎ জীবিতই, আমরা কি করে শুনেছি? আমরা কি শুনেছি? জীবিতই তাদেরকে কবর দেওয়া হতো। ওকে, প্রাক ইসলামী আরবের অন্যতম প্রধান উৎসব ছিল। প্রাক ইসলামী আরবের অন্যতম প্রধান উৎসব ছিল হচ্ছে ওকাজ মেলা। ওকে, ওকাজ মেলা, যেখানে যত প্রকার অনৈতিক কার্যকলাপও হতো, সঙ্গে কি করা হতো? সেখানে ঘোড়দৌড়, তারপরে বিভিন্ন কবিতা আবৃত্তি, প্রতিযোগিতা, খেলনা, এইরকম কিছু কাজ করা হতো। ওকাজ মেলা কি বা কি হতো? ওকাজ মেলায় কি হতো? ওকাজ মেলায় এখানে দেওয়া আছে কাব্যপাঠ, কাব্যপাঠ হতো। ওকে, কাবাঘরের অভ্যন্তরে বিখ্যাত মূর্তি ছিল। বিখ্যাত মূর্তির নাম দেওয়া আছে হচ্ছে হুবল। কি নাম? হুবল। ওকে, ইসলামের আগে, ইসলামের আগে, ইসলামের আগে আরবের রাজনৈতিক অবস্থা ছিল কীরকম? বিশৃঙ্খল, বিশৃঙ্খল, অনৈতিক, এরকম কিছু। ওকে, আমরা দেখব ইসলামের পূর্বে আরবের অর্থনৈতিক নির্ভর করত, আরবরা বা আরবদের অর্থনৈতিক নির্ভর করতে হতো কিসের উপর বলেন তো? এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। আমরা অবশ্যই দেখলাম যে তারা কি করতেন? বাণিজ্য করতেন। প্রথম আমরা এর পূর্বের কোশ্চেনগুলোতে দেখেছিলাম জাহিলি যুগের বিচার ব্যবস্থা কীরকম ছিল? গোত্রভিত্তিক, অর্থাৎ তারা পুরো আরব দেশটা বা আরব জায়গাটাকে বিভিন্ন গোত্রে বিভক্ত করতেন। বিভিন্ন গোত্র থাকতো বিভিন্ন জায়গায়, তো একটা করে গোত্রের একটা করে প্রধান থাকতো, তারাই কি করতো? বিচার করতো। ওকে, তো এই বিচার ব্যবস্থা ছিল গোত্রভিত্তিক। তাহলে আমার গোত্রে আমি বিচার করব, এরকম কিছু বিষয়। ওকে, তারপরে দেওয়া আছে ইসলামের পূর্বে আরবরা কোন বা কেমন জীবনযাপন করতেন? ইসলামের পূর্বে, ইসলামের পূর্বে আরবরা কেমন জীবনযাপন করতেন? এটা হবে খ নম্বর, যুদ্ধে জর্জরিত ও বিভক্ত। তাহলে এটা কি হবে? যুদ্ধে জর্জরিত ও বিভক্ত। আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যে আসলে সেই সময় গোত্রপ্রীতি ছিল না, গোত্রভিত্তিক। যদি একজন একটা গোত্রের লোককে কি করা হতো বা হত্যা করা হতো, তাহলে সেই হত্যার বিনিময়ে হত্যা করা হতো। আবার যারা হত্যা করত সে আবার বলতো যে আমার বাবারাই হত্যা করছে, আমি তাতে হত্যা করব। মানে একটা কাজ এক সময় চলেই যাচ্ছিল। একটা এইরকম ইতিহাস রয়েছে যে আসলে একটা যুদ্ধ 30 বছর 40 বছর আগে পর্যন্ত শুরু হয়েছে, বা 40 বছর আগে একটা যুদ্ধ বা একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা 40 বছর ধরে চলে আসতেছে দুইটা গোত্রের মধ্যে। ওকে, এইরকম কিছু বিষয়। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখব। লোহিত সাগর আরব দেশের কোন দিকে অবস্থিত? লোহিত সাগর হচ্ছে পশ্চিম দিকে। কোন দিকে ভাইয়া? পশ্চিম দিকে। আরব দেশ কোন মহাদেশের মধ্যে অবস্থিত? আরব দেশ কোন মহাদেশের মধ্যে অবস্থিত? এইটা হবে এশিয়া মহাদেশের। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ওকে, বিশ্বের মধ্যকেন্দ্রকে বলা হয় কোন দেশকে? মধ্যকেন্দ্র বলা হয় আরব দেশকে। ওকে, ভূপ্রাকৃতির
তারতম্য অনুসারে আরবের মরু অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয়? এটা হচ্ছে 2 ভাগে। ওকে, আমরা দেখব নেক্সট কোশ্চেন। আরব ভূখণ্ড আয়তনের দিক দিয়ে ইউরোপের কত অংশ? আরব ভূখণ্ড আয়তনের দিক থেকে ইউরোপের কত অংশ? এটা হচ্ছে খ নম্বর হচ্ছে 1/4 1/4। আরবে কোন খনি বা খনিজ পদার্থ আধিপত্য বা অধিক উৎপন্ন হয় বা উপাদান পাওয়া যায়, এইরকম কিছু। গ নম্বর তেল আর গ্যাস। আমরা জানি আরব দেশ হচ্ছে তেল এবং গ্যাসের জন্য কি বিখ্যাত। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, তেল এবং গ্যাস যেই জায়গায় থাকবে সেখানে অবশ্যই কি রইবে? সেখানে অবশ্যই কয়লা থাকবে। ওকে, আমরা দেখব পরবর্তী কোশ্চেন। ক্যারাভান রুট কি? ক্যারাভান রুট হচ্ছে চলাচলের পথ। আরব দেশ কিসের জন্য সুনামের অধিকারী? আরব দেশ কিসের জন্য? ধুনা এবং মশলা। ওকে, তারপরে আন্নুফুদ শব্দের অর্থ কি? আন্নুফুদ শব্দের অর্থ হচ্ছে সাদা বা লালচে। ওকে, আরবের উত্তর অংশে কি রয়েছে? আরবের উত্তর অংশে রয়েছে আন্নুফুদ। ওকে, তারপরে হচ্ছে পশুচারণের জন্য উপযোগী আরবের কোন অঞ্চল? এটা হচ্ছে ক নম্বর আন্নুফুদ। ওকে, সেটা হচ্ছে সবুজ শ্যামলে ভরা। আরবের কোন মরু অঞ্চলে শীতকালে সামান্য বৃষ্টিপাত হয়? এটা হচ্ছে আলনুফুদ। ওকে, এই আলনুফুদ সম্পর্কে আপনাদের অবশ্যই জ্ঞান রাখতে হবে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আরবকে কয় ভাগে ভাগ করা হয়? কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে মরুবাসী আর একটা শহরবাসী। আসলে আরবকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মরুবাসী আর একটা শহরবাসী। এই মরুবাসীরা একটু কি করতো? মরুবাসীরা দলবদ্ধভাবে বসবাস করত। মরুবাসীদের আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বেদুইন আর একটা এরকম কিছু আছে। তো একটা শহরবাসী আর একটা মরুবাসী। তো শহরবাসীরা বাণিজ্য করত, মরুবাসীরা সেই বাণিজ্য কী করত? এরকম অ্যাটাক করতো বা ছিনতাই করতো, এরকম কিছু। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে দেখব লু হাওয়া কোথায় যায়? অবশ্যই আপনারা দেখবেন যে এই লু হাওয়া সম্পর্কে অনেক নিউজ, অনেক জায়গায় অনেক খবর দেখেছেন বা অনেক পড়েছেন যে লু হাওয়া হচ্ছে গরম হাওয়া। কি হাওয়া? গরম হাওয়া। যেই হাওয়াটা যদি আপনার গায়ে লাগে তো আপনার চামড়া পর্যন্ত পুড়িয়ে যাওয়ার আশঙ্কা এরকম দেখা যায়। ওকে, লু হাওয়া কোথায় দেখা যায়? এটা হচ্ছে মরু অঞ্চলে। কোথায়? তাহলে আমাদের কি স্বাভাবিক যে অঞ্চলগুলো সেই অঞ্চলে কি লু হাওয়া দেখা যাবে না? সেই জন্য আমরা অবশ্যই মনে রাখবো যে মরু অঞ্চল ছাড়া লু হাওয়া দেখা যায় না। আর আদ-দাহানা শব্দের অর্থ কি? আদ-দাহানা শব্দের অর্থ হচ্ছে লাল ভূমি। ওকে, ওই যে আল নুফুত পড়লাম না, ওইটা আর আদ-দাহানা। ওকে, আমরা দেখব নেক্সট কোশ্চেন। গ্রীষ্মকালে খুবই উষ্ণ এবং বসবাসের উপযোগী অঞ্চল কোনটি? এটা হচ্ছে অবশ্যই আদ-দাহানা। ওকে, আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? বলেন তো ভাইয়া, আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? আরবের বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে আদ-দাহানা। ওকে, মরুভূমি এটা। ওকে, আরবে বেলেপথ যুক্ত অঞ্চল কোনটি? গ নম্বর, এইটা হচ্ছে আল হাররা। এই মরু অঞ্চলকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আল নুফুত, একটা আদ-দাহানা আর একটা হচ্ছে আল হাররা। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখব। আরবের কোন অঞ্চলটি অসমতল লাভাযুক্ত প্রস্তরময় অগ্নিগৃহ? তাহলে এটা কি হবে? গ নম্বর আল হাররা। ওকে, আল হাররা। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখব। আরবের কোন অঞ্চলটি অসমতল লাভাযুক্ত প্রস্তরময় ওকে, প্রস্তরময় অগ্নিগৃহ? এটা হবে আল হাররা। নেক্সট কোশ্চেন 40 নম্বর। আরবের কোন অঞ্চলটি ঘনবসতিপূর্ণ এবং কৃষিকাজে উপযুক্ত স্থান? এটা হচ্ছে খ নম্বর, এটা হচ্ছে ইয়েমেন। ওকে, ইয়েমেনকে কিন্তু সুখী বলা হয়, সুখী। কোন আরবের সুখী এরকম কিছু একটা বলা হয়। আমরা নেক্সট কোশ্চেন দেখি। আরবি আবিরা শব্দের অর্থ কি? আরবি আবিরা শব্দের অর্থ হচ্ছে প্রকৃত আরব। ওকে, প্রকৃত আরব। আরব ভূখণ্ডে যারা প্রথম
আরব ভূখণ্ডে যারা প্রথম আবাসস্থল স্থাপন করেছিলেন তাদেরকে বলা হয় খ নম্বর আরবে আরিবা। ওকে, নেক্সট কোশ্চেন। আরব দেশে বৃক্ষের রানী বলা হয়, আরব দেশে বৃক্ষের রানী বলা হয় গাছকে। কি গাছ? কোন গাছ? এটা হচ্ছে খেজুর গাছকে। ওকে, খেজুর গাছকে আরবের কি বলা হয়? আরবের গাছগুলোর রানী বলা হয়। পবিত্র কোরআনে কোন পশুর কথা রয়েছে? এটা উট। আরব দেশের প্রধান বাহককে উট। উটকে মরুভূমির জাহাজ বলা হয়, এটা অবশ্যই মনে রাখবেন। সহজ কোশ্চেনগুলো আমি তুলে দেই নাই। ওকে, আপনারা বোর্ড কোশ্চেন বা বোর্ড বইটা পড়লেই অবশ্যই জানতে পারবেন। ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে সমগ্র আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা হয়? গ নম্বর, এটা হচ্ছে 3 ভাগে। ওকে, তারপরে আরব শব্দের সমার্থক শব্দ কি? আরব শব্দের সমার্থক শব্দ হচ্ছে মরুভূমি। ওকে, তারপরে আছে আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? এটা আমরা আগেই দেখেছি, এটা হচ্ছে এশিয়া মহাদেশ। তারপরে হচ্ছে আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ কি? কারণ এইটার 3 দিকে পানি বা 3 দিকে জলবেষ্টিত হওয়ার কারণে। অর্থাৎ আমরা অবশ্যই জানি আরব দেশটা, ধরেন এইটা আরব দেশ, এইটার 3 দিকে পানি, 3 দিকে পানি আর একদিকে হচ্ছে মরুভূমি বা এই যে স্থলভাগ। তাহলে একদিকে স্থলভাগ, 3 দিকে পানি, সেই জন্য এটাকে কি বলা হয়? জাজিরাতুল আরব বলা হয়। মরু অঞ্চলে সবচেয়ে প্রয়োজনীয় জন্তু কোনটি? প্রয়োজনীয় জন্তু কোনটি বলেন তো? এটা হবে উট। কি কারণ? মরুভূমিতে উটকে জাহাজ বলা হয়। ওকে, মরুভূমির জাহাজ। আরবের 3 দিকে কি? 3 দিকে হচ্ছে পানি, এখনই বললাম 3 দিকে হচ্ছে জলরাশি বা পানি। আরবের মরু অঞ্চলে যাতায়াতের প্রধান বাহক কি? প্রধান বাহক হচ্ছে ক নম্বর, প্রধান বাহককে কি বলা হয়? উট বলা হয়। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখব। পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম কি? আরব উপদ্বীপ। ওকে, জাজিরাতুল শব্দের অর্থ কি? জাজিরাতুল শব্দের অর্থ হচ্ছে আরব উপদ্বীপ। বেদুইনদের কেন আসাবিয়া বলা হয়? বেদুইনদের কেন আসাবিয়া বলা হয়? ওকে, আমরা নেক্সট এইটার উত্তর জানব। বেদুইনদের কেন আসাবিয়া বলা হয়ে থাকে? এইটার সঠিক উত্তর হবে তাদের মধ্যে গোত্রপ্রিয়তা বিদ্যমান ছিল, অর্থাৎ তারা তাদের নিজের গোত্র বা গোষ্ঠীকে ভালোবাসতেন, এই জন্য তাদেরকে বলা হয়। আরব জনগণের বিভক্তির মূল কারণ কি? আরব জনগণ যে বিভক্ত হয়ে গেছে, কয়েক ভাগে ভাগ হয়ে গেছে, এইটার কারণ কি? এইটার কারণ হচ্ছে কেন্দ্রীয় শাসনের অভাব ছিল। অর্থাৎ একটা দেশের যে কেন্দ্রীয় সরকার থাকবে এরকম কিছু ছিল না। ওকে, আরব শব্দের অর্থ কি? আরব শব্দের অর্থ মরুভূমি। আরবের কোন প্রদেশে বা কোন প্রদেশকে সুখী আরব বলা হয়? এটা আমরা বলেছিলাম ইয়েমেন, আমরা পূর্বের কোশ্চেনে পড়েছিলাম। পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম হচ্ছে আরব উপদ্বীপ। আরব এশিয়া মহাদেশের কোথায় অবস্থিত? কোন দিকে অবস্থিত? খ নম্বর, দক্ষিণ পশ্চিমে। এখনই আমি বলছিলাম। ওকে, হ্যাঁ, দক্ষিণ পশ্চিমে। তারপরে আরব দেশের দক্ষিণে অবস্থিত, আরব দেশের দক্ষিণে অবস্থিত কি ভাইয়া? ভারত মহাসাগর। আরব দেশের পূর্বে অবস্থিত কি সাগর? দক্ষিণে হচ্ছে ভারত, উত্তরে এখন আমরা দেখব পূর্বে। ওকে, পূর্বে হচ্ছে পারস্য সাগর, পূর্বে পারস্য। আরব অঞ্চলটি এশিয়ার পশ্চিম অঞ্চলে কোন দেশে সীমানা ঘেঁষে অবস্থিত? এটা ক নম্বর, এটা হচ্ছে ইরানের গা ঘেঁষে, অর্থাৎ ইরানের বর্ডার। আরব ভূখণ্ড নিরক্ষরেখার দিকে ঝুঁকিয়ে আছে কেন? কোন রেখা অতিক্রম করি? কোন রেখা অতিক্রম করে? ক নম্বর, এটা হচ্ছে কর্কট ক্রান্তি। তো আমরা কিছু কোশ্চেন করিনি, এটা হচ্ছে সভ্যতার থেকে। আপনারা অবশ্যই মনে রাখবেন যে আসলে এগুলো নোট আমি বলতেছি, আপনারা নোট হিসেবে রাখতে পারেন। তো নীল নদের কাছ ঘিরে বা নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে। আর আপনারা অবশ্যই অনেক বোর্ড কোশ্চেনে দেখবেন যে মিশরীয় এই যে নীল নদকে মিশরের দান বলা হয়, মিশরের দান বলা হয়।
এটা কেন? এখান থেকে আমরা অনেকগুলো এমসিকিউ পাবো। কারণ মিশরীয় সভ্যতার লেখন পদ্ধতি সম্পর্কে আপনারা অবশ্যই জানেন যে এটার লেখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। এটা হচ্ছে চিত্রভিত্তিক এবং পবিত্র লিপি। ওকে, আর এরপরে একটা সভ্যতা আছে হচ্ছে সুমেরীয় সভ্যতা। এইটার লেখন পদ্ধতির নাম হচ্ছে কিউনিফর্ম। কি পদ্ধতি ভাইয়া? কিউনিফর্ম। ওকে, তো এই যে মিশরীয় সভ্যতা সর্বপ্রথম চাকা আবিষ্কার করে, এনাদের কিছু সাহিত্য রয়েছে। এই যে তারপরে সুমেরীয় সভ্যতা। ওকে, এই সভ্যতাগুলো সম্পর্কে আপনারা যদি ইনশাল্লাহ ভিডিও চান তাহলে অবশ্যই দিব, আর যদি না চান তাহলে এইটুকু দেখবেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা অনেক সুন্দর রেজাল্ট করতে পারবেন। তো অবশ্যই বলে দেই যে আসলে এই ভিডিওটি, এই যে স্লাইডটি আমি পড়ালাম, সম্পূর্ণ স্লাইডটি আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। ওকে, তো ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। সেই পর্যন্ত অবশ্যই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। সেই পর্যন্ত অবশ্যই সুস্থ থাকেন, ভালো থাকেন। যাদের পরীক্ষা সামনে তাদের শুভকামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।